সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোভিড-19 এই যে বিশাল ক্যাটাস্ট্রফিক একটা ভাইরাস যা গোটা বিশ্বকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করার মতো একটা অবস্থায় নিপতিত করেছে, বাংলাদেশ সরকার শিক্ষার মানকে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছে। রাজশাহী কলেজ প্রশাসন সেই ধারাবাহিকতা রক্ষার জন্য শিক্ষাকে ছাত্রছাত্রীদের কাছ থেকে আরো সহজতম করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমাদের আলোচ্য বিষয় উপসর্গ। আমি উপসর্গ নিয়ে, তোমরা জানো যে উপসর্গ দ্বাদশ শ্রেণীর একটা পাঠ্য। আমরা উপসর্গ নিয়ে কথা বলার আগে আমরা যদি জানতে চাই যে উপসর্গটা আসলে কি, এটা আমাদের জানা দরকার। উপসর্গ কতগুলি বর্ণ বা শব্দখণ্ড বা অব্যয়সূচক চিহ্ন, যেগুলো শব্দ বা ধাতুর নাম ধাতুর পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্ধন বা কোনো রকমের পরিবর্তন সাধন করে, তাকেই উপসর্গ বলে। আমরা জানি যে বাংলা ভাষার যে সৃষ্টিশীলতা এবং সৃজন ক্ষমতা অপরিসীম। এই শব্দ ভাণ্ডার গঠিত হয় বিচিত্র রকমের কৌশলে। উপসর্গের মাধ্যমে একটা শক্তিশালী কৌশল। সত্যিকার অর্থে উপসর্গ খুবই প্রাচীন। এটা বৈদিক বা প্রাচীন ভারতীয় আর্য ভাষাতেও আমরা অসংখ্য উপসর্গের ব্যবহার দেখতে পেয়েছি। আসলে উপসর্গ কি, এটা আমাদের একটু ভালো করে জানা দরকার। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ এক ধরনের অব্যয়সূচক চিহ্ন বা শব্দখণ্ড বা কতগুলো বর্ণ, যেগুলো ধাতু বা নাম শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের কোনো না কোনো পরিবর্ধন সাধন করে থাকে। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। এই উপসর্গটা অন্য কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের যে কোনো ধরনের পরিবর্তন সাধন করি। উপসর্গ আমরা যদি দেখতে যাই, এটি উপ যোগ সৃজ যোগ অপ্রত্যয় যোগে গঠিত হয়েছে। আমরা জানি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কিভাবে এই উপসর্গটা কোনো ধাতুর বা নাম শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটাতে পারে, তার আমরা একটা ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে তোমরা লক্ষ্য করো, প্রথমে আছে উপসর্গ, তারপরে পূর্ব শব্দ, পূর্ব অর্থ, নতুন শব্দ, নতুন অর্থ। আমরা প্রথমে বাম দিকে আছে পরা, একটি উপসর্গ। পরা শব্দের পূর্ব শব্দটা ছিল জয়, পূর্ব অর্থটা ছিল, এই জয় শব্দের অর্থ হচ্ছে বিজয়। কিন্তু এই জয় শব্দের পূর্বে পরা উপসর্গটি বসে একটি নতুন শব্দের
সৃষ্টি করেছে সেটা হচ্ছে পরাজয়। পরাজয় শব্দের অর্থ হচ্ছে হেরে যাওয়া। লক্ষ্য করে থাকি, জয় এবং পরাজয় দুটি আলাদা শব্দ, একই শব্দ নয়। কারণ জয় শব্দটার পূর্বে উপসর্গ পরা যুক্ত হয়ে পরাজয় নতুন শব্দ গঠন করেছে এবং অর্থের পরিবর্তন সাধন করেছে। আর উপসর্গের কাজ হচ্ছে অর্থের পুনরাপুন পরিবর্তন সাধন করা। আমরা যদি নিচে উপসর্গের দিকে যাই তাহলে আমরা লক্ষ্য করি পূর্ব শব্দ বোলা, অর্থাৎ পূর্ব শব্দ বোলা, পূর্ব অর্থ হচ্ছে যে বলে, বোলা মানে যে বলে। নতুন শব্দ এর সাথে বোলা যুক্ত হয়ে অবলা একটা নতুন শব্দ সৃষ্টি করেছে। অবলা শব্দের অর্থ হচ্ছে মুখ বা বধির। আমরা একইভাবে যদি ফি একটা উপসর্গ নিই, পূর্ব শব্দ সন, পূর্ব অর্থ গাল, ফি সন, আমরা নতুন অর্থ দিয়েছি প্রতি বছর, অর্থাৎ ফি উপসর্গ, ফি সন মানে প্রতি বছর। এইভাবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও সবসময় উপসর্গটা একটা নতুন অর্থ বোধক শব্দ তৈরি করে ওই শব্দটির অর্থের হয় পরিবর্তন ঘটায় অথবা পরিবর্ধন ঘটায় অথবা সংকোচন ঘটায় কিংবা সম্প্রসারণ ঘটায় কিংবা নতুন কোনো সংশ্লেষ ঘটায়। দ্যাট ইজ টু সে কোনো না কোনো পরিবর্তন আনয়ন করে। উপসর্গর আমরা যদি বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে আমরা জানি যে উপসর্গের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপসর্গে একটি অর্থ বা বর্ণচিহ্ন বা কতগুলো অব্যয়সূচক চিহ্ন। উপসর্গ নতুন অর্থবোচক শব্দ গঠন করে, যেমন ভাব থেকে অভাব। আমরা ভাব থেকে অভাব নতুন অর্থবোধক বা অর্থবাচক শব্দ গঠন করেছি, কারণ ভাব যে অর্থ দান করে অভাব সে অর্থ দান করে, অর্থাৎ ভাব থেকে অভাব একটা নতুন অর্থ দিয়েছে। এই শুধুমাত্র এই অর্থাৎ নতুন একটা অর্থবোধক একটা শব্দ তৈরি করেছে। আমরা যদি 3 নম্বরটার দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে উপসর্গ শব্দের অর্থের পূর্ণতা দান করেছে। পূর্ণতা, পুষ্টি শব্দটা থেকে যখন আমরা পরিপুষ্টি উপসর্গটা লাগাই দিচ্ছি তখন কিন্তু এই পুষ্টি শব্দটা হয়ে যাচ্ছে পরিপুষ্টি। এই পুষ্টি এবং পরিপুষ্টি, এই পুষ্টি শব্দকে উপসর্গটা আরো পরিবর্তন বা আরো পূর্ণতা দান করেছে, কোনো সন্দেহ নেই। আমরা যদি 4 নম্বরটার দিকে যাই, উপসর্গ শব্দ অর্থের প্রসার ঘটায়। উপসর্গ সংশ্লিষ্ট শব্দের অর্থের সবসময় প্রসার ঘটায়, অর্থাৎ শব্দের অর্থকে প্রসারিত করে দেয়, সে অর্থকে বাড়িয়ে তোলে। যেমন আমরা যদি বলি, উদাহরণ আমরা লক্ষ্য করি যে কাজ থেকে অকাজ। কাজ থেকে অকাজ, কাজ শুধুমাত্র কাজ যে অর্থটা দান করছে, কাজের পূর্বে উপসর্গটা যুক্ত করে দিয়ে অকাজ, অর্থাৎ কাজ শব্দটি থেকে অকাজ শব্দটি একটা ভিন্নতর অর্থের সংকোচন ঘটাচ্ছে। দেখো, উপসর্গ অর্থের বৈচিত্র্য সাধন করে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা বিষয়, যে উপসর্গ অর্থের সবসময় বৈচিত্র্য সাধন করে। কারণ উপসর্গ যেহেতু কখনো কখনো শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, কখনো কখনো শব্দের অর্থের সংকোচন ঘটায়, কখনো কখনো শব্দের অর্থের প্রসারণ ঘটায়, কখনো কখনো উপসর্গ শব্দের সংশ্লেষ ঘটায়, আবার কখনো কখনো শব্দের অর্থের সংকোচন করে, প্রসারণ করে। এইভাবে উপসর্গ নানাবিধ কাজ করে থাকে। আমরা উপসর্গের প্রকারভেদের দিকে যাই। উপসর্গের প্রকারভেদ বা তার শ্রেণীবিন্যাস, শ্রেণীবিভাগ। উপসর্গের প্রকারভেদ আমরা জানি যে উপসর্গ 3 প্রকার: সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ একটা জেনে নিই। সংস্কৃত উপসর্গটা কি? সংস্কৃত উপসর্গ সেগুলোই
যে উপসর্গগুলো হুবহু সংস্কৃত ভাষা থেকে কোন বিকৃতি ছাড়াই সরাসরি বাংলা ভাষা প্রবেশ করেছে, তাকে আমরা সংস্কৃত উপসর্গ বলি। আমরা জানি যে বাংলা ভাষার উপর সংস্কৃত ভাষার একটা ব্যাপক প্রভাব রয়েছে, কারণ সংস্কৃত অনেক শব্দ বাংলা ভাষায় এখনো প্রচলিত এবং তার উপসর্গ প্রচলিত। তো সংস্কৃত ভাষা থেকে যে সকল উপসর্গ একেবারে অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেগুলোকে আমরা সংস্কৃত উপসর্গ বলে থাকি। সংস্কৃত উপসর্গ মোট 20টি। যেমন আমরা যদি বলি প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অবি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। আমি লক্ষ্য করি সংস্কৃত উপসর্গ, আবার আমি বলি সংস্কৃত উপসর্গ মোট 20টি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অবি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এই হচ্ছে মোট সংস্কৃত 20টি উপসর্গ। আমরা খাঁটি বাংলা বা বাংলা উপসর্গ দিকে যদি তাকাই, খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গগুলো স্বতন্ত্রভাবে বাক্যে ব্যবহৃত হয় না এবং সংস্কৃত ভাষার ন্যায় এগুলো ধাতুর পূর্বেও যুক্ত হয় না। বাংলা উপসর্গগুলো অর্থযুক্ত নাম শব্দের পূর্বেই শুধুমাত্র যুক্ত হয়। খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। আমরা এই 21টি উপসর্গ একটু বলে দেখি। যেমন 21টি উপসর্গ অ, আ, অজু, অঘা, আর, আব, আন, ইতিরি, কুসু, পাতিবি, হাসা, রাম, ভর, স, কদ, অনা, উন। এই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। আমি আবার বলি, খাঁটি বাংলা উপসর্গ অ, আ, অজু, অঘা, আর, আব, আন, ইতি, নি, কু, সু, পাতি, বি, হা, সা, রাম, ভর, স, কদ, অনা, উন। এই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ 21টি। আমরা যদি বিদেশি উপসর্গের দিকে তাকাই, 3 নম্বর বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আমরা একটু কথায় প্রসঙ্গে বলে নিই। বিদেশি উপসর্গ বাংলা ভাষায় অনেক ব্যবহার হয়েছে, এখনো সেগুলো ব্যবহৃত হচ্ছে। কিন্তু বিদেশি উপসর্গ বাংলা ভাষা আসলে অ্যাকচুয়ালি বাংলা ভারতীয় সাবকন্টিনেন্টকে আসলে বাঙালিরা সবসময় শাসন করতে পারেনি। নানা কারণে নানাভাবে বিদেশিরা এদের শাসন করেছে, দেশ দখল করেছে এবং এইভাবে ওই তাদের ভাষা এদেশে তারা ঢুকিয়ে দিয়ে গেছে এবং বাংলা ভাষায় সেটা প্রচলিত হয়ে গেছে। যেমন যদি আমরা পালদেরকে তাড়িয়ে বা পালদের শাসন কাজ শেষ করার পরই বা শেষ হওয়ার পরই এদেশে আগমন ঘটে সেনদের। 650 পর্যন্ত পালদের শাসন চলে এবং সেনরা প্রায় 1201 মতান্তরে 1203 সাল পর্যন্ত তারা এদেশে শাসন করে এবং 1201 মতান্তরে 1203, তারপর আসে তুর্কি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এবং তুর্কির পরে আসে এখানে মুঘল। এই মুঘলদের পরেই বাংলায় শাসন করে পাঠানদের পরে আসে ব্রিটিশ বেনিয়া শক্তি এবং এই ব্রিটিশ বেনিয়া শক্তির পরেই আমরা দেখতে পাচ্ছি আসছে সেই পাকিস্তানি হানাদাররা এবং এইভাবে একটার পর একটা বাংলাকে তারা শাসন করেছে, শোষণ করেছে এবং তাদের নানা ভাষা, নানা শব্দ বাংলা ভাষায় তারা দিয়ে চলে গেছে এবং প্রকৃত অর্থে বাংলা ভাষায় সেগুলো এমনভাবে ব্যবহৃত হয়ে আসছে যে সেগুলোকে তাড়িয়ে দেওয়ার কোনো আমাদের অবকাশ নেই বা সুযোগ নেই। তাড়িয়ে দিলে বাংলা ভাষার যে স্বাস্থ্য
হানি ঘটতে পারে, এই ভয়ে বাংলা ভাষা থেকে এই উপসর্গগুলোকে ভাষা শব্দগুলোকে তাড়ানো যায় না। আমরা তবে এটা সত্য যে বাংলা ভাষায় যে অনেক উপসর্গের প্রভাব রয়েছে, কিন্তু তার মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দের প্রভাবটা আমাদের বেশি। সেই ক্ষেত্রে উপসর্গ এখানে ব্যাপকভাবে রয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেমন যদি আমরা আরবি উপসর্গগুলোর দিকে তাকাই, তাহলে আরবি উপসর্গগুলো আমরা দেখব যে যেমন আরবি উপসর্গগুলো আম, খাস, গার, ল, খয়ের, বাজি। আরবি উপসর্গগুলো যদি আবার বলি আম, খাস, গর, ল, খয়ের, বাজি, এই উপসর্গগুলো আরবি। এই উপসর্গগুলো বিভিন্ন শব্দ বা নাম শব্দের পূর্বে বসে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। ফার্সি উপসর্গের একটা প্রভাব বাংলা ভাষায় লক্ষণীয়, কোনো সন্দেহ নেই। ফার্সি ভাষার উপসর্গগুলো যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাচ্ছি যে ব, বে, বদ, কর, দর, বর। ব, বে, বদ, কর, দর, বর। আমি আবার বলছি, ব, বে, বদ, কর, দর, বর। এগুলো হচ্ছে আরবি উপসর্গ। ইংরেজি উপসর্গের দিকে যদি আমরা তাকাই, তাহলে ইংরেজি উপসর্গ বেশি বাংলা ভাষায় তেমন প্রচলিত নেই। ফুল, হাফ, হেড, সাব, এই চারটি ইংরেজি উপসর্গ আমরা লক্ষ্য করে থাকি। আমি আবার বলছি, ইংরেজি উপসর্গটি ফুল, হাফ, হেড, সাব। আমি এতক্ষণ উপসর্গগুলো নিয়ে আলোচনা করলাম। আবার আমি একটু ফ্ল্যাশব্যাক করতে চাই, উপসর্গ কি। এক নজরে যদি আমরা এক বাক্যে বলি, তাহলে আমরা বলবো এইভাবে যে উপসর্গ হলো কতগুলো বর্ণখণ্ড, বর্ণ বা শব্দখণ্ড বা কতগুলো অব্যয়সূচক শব্দ, যে এগুলো কোনো ধাতু বা নাম শব্দের পূর্বে বসে ওই শব্দের কোনো রকমের বৈচিত্র্য সাধন করে, অর্থাৎ ওই শব্দের পরিবর্তন সাধন করে। সেটা সে শব্দের অর্থের সম্প্রসারণ হতে পারে, সংকোচন হতে পারে, অর্থের পরিপুষ্টি দান হতে পারে, কিংবা অর্থের কোনো না কোনো বৈচিত্র্য সাধন করে থাকে। আমরা যদি উপসর্গের এর দিকে তাকাই, প্রকারভেদের দিকে তাকাই, তাহলে উপসর্গ আমরা বললাম যে উপসর্গ মোট 3 প্রকারের। একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, আর একটা বিদেশি উপসর্গ। আমরা সংস্কৃত উপসর্গ পূর্বেই বলেছি মোট 20টি। সংস্কৃত উপসর্গ 20টি। সংস্কৃত উপসর্গ সেটাই যেটা বাংলা ভাষায় সংস্কৃত ভাষা থেকে মানে কোনো রকমের বিকৃতি ছাড়াই বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেটাকে আমরা সংস্কৃত উপসর্গ বলি। যেমন সংস্কৃত উপসর্গ মোট 20টি। 20টি সংস্কৃত উপসর্গের মধ্যে যেমন প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অবি, সু, উত, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। এই হচ্ছে আমাদের সংস্কৃত 20টি উপসর্গ। আমরা খাঁটি বাংলা উপসর্গের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। এবং খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গের মতো ধাতু মানে পূর্বে বসে না। এগুলো শুধুমাত্র নাম শব্দের পূর্বে বসে ওই শব্দের বৈচিত্র্য সাধন করে থাকে। খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। আমরা খাঁটি বাংলা উপসর্গ যদি আবার বলি, তাহলে আমরা একটু তোমাদের স্বার্থেই বলতে হবে যে অ, আ, অজ, অঘা, আর, আব, আন, ইতি, নি, কু, সু, পাতি, বি, হা, সা, রাম, ভর, স, কদ, অনা, উন। এই আমরা খাঁটি 21টি উপসর্গ কথা বললাম। আবার আমি যদি বিদেশি উপসর্গের দিকে তাকাই, বিদেশি উপসর্গ আমরা দেখতে পাচ্ছি যে মোট বিদেশি উপসর্গ অনেকগুলো থাকলেও যে উপসর্গগুলো বেশি প্রভাব আমরা সেগুলোকেই তুলে এনেছি তোমাদের সুবিধার্থে। আমরা যেমন বিদেশি উপসর্গগুলোর মধ্যে আমরা ফার্সি উপসর্গের কথা বলেছিলাম যে কর, ব, বে, বদ, কর, দর, বর, নিম, ফি, কম। আমি আবার বলছি, ব, বে, বদ, কর, দর, বর, নিম, ফি, কম। আর ফার্সি উপসর্গ আরবি উপসর্গগুলো যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
আম, খাস, গড়, ল, খয়ের, বাজে। এই হচ্ছে ফার্সি উপসর্গ। আর ইংরেজি উপসর্গ আছে মোট 4টি। সেটা হচ্ছে ফুল, হাফ, হেড, সাপ। আমি প্রয়োজনে আবার ব্যাক করার চেষ্টা করছি। আমরা এক নজরে এই উপসর্গ থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে বা সাধারণত হয়ে থাকে সেই প্রশ্নগুলো বলে আমরা সে উত্তর করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা সাধারণত প্রায় বিভিন্ন বোর্ড কোশ্চেন হয়ে থাকে। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। আমি আবার উপসর্গ কাকে বলে এর শ্রেণীবিভাগ সহ উদাহরণ সহ আলোচনা করব। আর উপসর্গ কাকে বলে, বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা বা কাজ এ নিয়ে আবার তোমাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উপসর্গ অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এ নিয়ে এখনকার আমার অবতারণা। আমরা জানি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ অনেক ক্ষেত্রে পরের ধ্বনি পোদ্দারের মতো করার কাজ করে। আসলে উপসর্গ কথার অর্থ কিন্তু একটু আলাদা। উপসর্গ মানুষের দেহে যখন উপসর্গ সৃষ্টি হয় তখন কিন্তু চিকিৎসকগণ নানা রকমের প্রেসক্রিপশন দিয়ে থাকেন রোগ সারানোর জন্য। উপসর্গ আসলে উপসর্গের যে ব্যুৎপত্তিগত যে অর্থ সেটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে উপসর্গ মানে কিন্তু একটু অশান্তি, উপদ্রব বা আনওয়ান্টেড কোনো থিংসকে বোঝায়, অবাঞ্ছিত কোনো বিষয়কে বোঝায়। কিন্তু মজার ব্যাপার হলো এই যে বাংলা ব্যাকরণে উপসর্গ বলতে কিন্তু আনওয়ান্টেড কোনো থিংস বা অবাঞ্ছিত কোনো বিষয়কে বোঝায় না, বরং বাংলা শব্দ গঠনের ক্ষেত্রে উপসর্গ অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, অত্যন্ত কার্যকরী একটা মাধ্যম এই উপসর্গ। কারণ উপসর্গের মাধ্যমে বাংলা ভাষা গঠিত হয় এবং অনেক বাংলা ভাষার যে শ্রীবৃদ্ধি সাধিত হয়। আমরা প্রশ্নটার দিকে তাকাই। উপসর্গ অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এই বিষয়টি আমি আলোচনা করবো এই কারণে যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো বোর্ডের এই প্রশ্নটা মানে প্রতি বছরই থাকে, কোনো না কোনো বোর্ডে প্রশ্নটা থাকবেই। তো আমরা দেখো যে বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গ নিজস্ব কোনো অর্থ নেই। আমরা আগে বলেছি যে উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এই উপসর্গগুলো কোনো না কোনো শব্দের পূর্বে বসে নতুন শব্দ সৃষ্টি করে বা শব্দের মধ্যে একটা বৈচিত্র্যায়ন করে বা পরিবর্তন সাধন করে। উদাহরণ হিসেবে আমরা লক্ষ্য করো, যেমন প্র একটি উপসর্গ, এর কোন নিজস্ব কোনো অর্থ না থাকলেও গতি শব্দের পূর্বে বসে, যেমন প্র যোগ গতি সমান প্রগতি নামে একটি নতুন শব্দ সৃষ্টি করেছে। দেখো আমরা লক্ষ্য করার বিষয়, প্র একটি উপসর্গ, এর কোন নিজস্ব কোনো অর্থ নেই। একে যদি আমরা পৃথকভাবে কোনো অর্থ দেওয়ার চেষ্টা করি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ এর কোনো অর্থ নেই। কিন্তু যখন আমরা এই প্র উপসর্গটিকে গতির সামনে বসাই দিচ্ছি, গতি শব্দের সামনে বসাই দিচ্ছি, তখন কিন্তু একটা নতুন অর্থ ধারণ করছে। অর্থাৎ প্রযোগ গতি সমান প্রগতি নামে একটা নতুন শব্দ সৃষ্টি করছে। আমরা এইভাবে একরকম যদি আমরা রি ধাতু থেকে উৎপন্ন হার কৃদান্ত পদের পূর্বে বসে প্র, আ, বি ইত্যাদি উপসর্গ যুক্ত হয়ে অর্থের পরিবর্তন সাধন করে আমরা লক্ষ্য করি। যেমন প্রযোগ হার সমান প্রহার, তারপরেরটা আজ ও প্রহার মানে আঘাত করে। দেখো প্রয়ের কোনো অর্থ নেই, হার যদি অর্থ আছে, কিন্তু প্রহার, হার এবং প্রহার, যখন শব্দটা প্র দিয়ে হার শব্দটা গঠন হচ্ছে তখন হারের সাথে প্রহারের কোনো শব্দের অর্থের কোনো মিল নেই। অর্থাৎ প্রহার মানে আঘাত করা, হার মানে অনেক ক্ষেত্রে পরাজিত হওয়া, এ অর্থ দান করি। আবার যদি উপসর্গটা আমরা নিয়ে থাকি তাহলে আয়ের সাথে হার যোগ করি, দেখো আহার, অর্থাৎ হারের সাথে আহারের কোনো রকমের অর্থের কোনো মিল নেই, কোনো রকমের সাযুজ্য নেই। যা আছে আহার শব্দের অর্থ এক ধরনের খাবার বা নেমন্তন্ন, আর
এই যে হার শব্দের অর্থ আমি বলেছি, হার শব্দের অর্থটা পরাজয় এ ধরনের অর্থ দেয়। যেমন বিহার, বি উপসর্গ, কিন্তু হার শব্দটা দিয়ে বি যোগ হার সমান বিহার। বিহার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। আমরা একই উপসর্গে বিভিন্ন শব্দ বা পদের পূর্বে বসে যে নতুন অর্থ দ্যোতকর সৃষ্টি করে তা একটি ছকের মাধ্যমে আমরা দেখো নিচে আমরা একটা সুন্দর করে ছক দেওয়ার চেষ্টা করেছি। উপসর্গ, এখানে একটাই আমরা উপসর্গ দিয়েছি, প্রো, একটা উপসর্গ নিয়েছি, কিন্তু অর্থ দ্যোতকতা করেছি। প্রকৃষ্ট অর্থে কি কি ব্যবহার হয়? প্রগতি, প্রকাশ, প্রবোধ। প্রোর কোনো নিজস্ব, আমি আবার বলি, আমাদের প্রশ্নটা ছিল যে উপসর্গের অর্থ দ্যোতকতা আছে, অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। অর্থাৎ অর্থ দ্যোতনার সৃষ্টি করে, তার নিজস্ব কোনো নিজস্বতা বলে কিছু নেই। ওই বললাম যে পরের ধনে পোদ্দারি করার মতো একটা চেষ্টা করে, কিন্তু উপসর্গ পরের ধনে মাতব্বরি করার বেশি ক্ষমতা রাখে। প্রোর কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এই প্রোটা যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের সামনে বসাই দিচ্ছি দেখুন, তখন কিন্তু প্রোটা নতুন নতুন অর্থ দিচ্ছে। আমরা যদি উদাহরণে লক্ষ্য করি, ছকের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যেমন প্রগতি। প্রয়ের কোনো যদি আমরা পৃথকভাবে লিখে দিই, প্রয়ের কোনো অর্থ না দিলে প্রগতি একটা অর্থ দেয়, অর্থাৎ নতুন অর্থ সৃষ্টি করি প্রকৃষ্টতা অর্থে। প্রকাশ, প্রবোধ, প্রবোধ, আসলে প্রয়ের কোনো নিজস্ব অর্থ নেই। পশ্চাৎগামিতা অর্থে যদি আমরা বলি, প্রশাখা, প্রপৌত্র, প্রশিস ইত্যাদি। কিংবা নিরবিচ্ছিন্নতা অর্থে যদি আমরা এটাকে বলি, প্রবাহ, প্রবৃত্তি ইত্যাদি। আমরা সুতরাং আমরা বলতে পারি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ দ্যোতকতা বা নতুন শব্দের সৃষ্টি করার ক্ষমতা রাখে। আমি দ্বিতীয় প্রশ্নটার দিকে যদি তাকাই, উপসর্গ কাকে বলে, এর শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা কর। আমি তোমাদের স্বার্থে, সুপ্রিয় ছাত্রছাত্রীদের স্বার্থেই আমি বলি যে অনেক ছেলে মেয়েকে আমরা লক্ষ্য করে থাকি যে প্রশ্ন যেভাবে আছে সেভাবে তারা উত্তর করে না। অর্থাৎ আমরা প্রশ্ন আছে দেখো তোমরা যে দুই ভাগে ভাগ করছি, উপসর্গ কাকে বলে আর এর শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করব। তাহলে আমরা উপসর্গ কাকে বলে আমরা একটা প্যারাতে লিখব, আর এর শ্রেণী বিভাগ আমরা পরের প্যারাতে লিখব। কিন্তু অনেক ছেলে মেয়েরকে আমরা লক্ষ্য করি যে উপসর্গ কাকে বলে এখান থেকে লেখা শুরু করে দিয়ে আবার উপসর্গের শ্রেণী বিভাগ ওই প্যারা থেকে শুরু করে দেয়। প্লিজ তোমাদের প্রতি অনুরোধ, প্রশ্নটা করা আছে দুটা ভাগে। উপসর্গ কাকে বলে এটাতে একটা নম্বর থাকে, আর শ্রেণী বিভাগ উদাহরণ আলোচনা এটাতে আলাদা একটা নম্বর থাকে। কাজেই তোমাদের খাতার পরিচ্ছন্নতার স্বার্থে, শিক্ষকের মনোযোগ আকর্ষণের স্বার্থে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা দুভাবেই করা দরকার। আমরা আবার তোমাদের স্বার্থে উপসর্গ কাকে বলি আমি ফ্ল্যাশব্যাক করার চেষ্টা করি। উপসর্গ সেটাই, উপসর্গ কতগুলো বর্ণ বা শব্দের খণ্ড বা অব্যয়সূচক চিহ্ন যেগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু ওই শব্দগুলো নাম ধাতুর পূর্বে বসে শব্দের পরিবর্ধন বা কোনো না কোনো বৈচিত্র্য আনয়ন করে, সেটাকে আমরা উপসর্গ বলি। এর শ্রেণী বিভাগ আমি আবার বলেছি তোমাদের স্বার্থে, ফর দ্য বেটার ইন্টারেস্ট অফ ইউ, আই উড লাইক টু রিসাইট ইট এগেইন। শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করে। শ্রেণী বিভাগ আমি উদাহরণসহ, যদি অনেক ছেলেমেয়েরা এর শ্রেণী বিভাগ নিয়ে একটু বিপদে পড়ে যায়, কারণ যে বিদেশি উপসর্গের শ্রেণী বিভাগ নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যায়, কিন্তু বিদেশি উপসর্গ নিয়ে তোমাদের কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আমরা যেভাবে উপসর্গের শ্রেণী বিভাগটা দেখিয়েছি আমি আবার তোমাদের স্বার্থে বলছি, কারণ যে আমার প্রথমেই তোমরা বলবা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কাকে বলে তোমরা দিবা যে সংস্কৃত উপসর্গ সেটাই যে সকল উপসর্গ বাংলা ভাষায় প্রবেশ করেছে কোনো রকমের বিকৃতি ছাড়াই, অর্থাৎ অবিকৃতি অবস্থায়, সংস্কৃত ভাষা থেকে অবিকৃত অবস্থায় যে সব উপসর্গগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং বর্তমানে প্রচলিত আছে সেগুলোকে সংস্কৃত উপসর্গ বলা হয়ে থাকে। তো সংস্কৃত উপসর্গ মোট 20টি। আমি তোমাদের সাথে আবার বলছি যে প্র, পরা, অপসম, নি, অনুভব, নির, দুর্বি,
অবিশু উৎপরি প্রতিঅতি অভিঅপি উপহা, এই হচ্ছে সংস্কৃত উপসর্গ। আর খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গের মতো ধাতুর পূর্বে যুক্ত হয় না। এগুলি স্বতন্ত্রভাবে বাক্যে ব্যবহারের কোনো সুযোগ নেই, শুধুমাত্র নাম শব্দের পূর্বে বসে এই নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে থাকে। এগুলো মোট 21টি খাঁটি বাংলা উপসর্গ, 21টি খাঁটি বাংলা উপসর্গ। আমি আবার তোমাদের স্বার্থে বলি যে ওয়া, আ, অজ, অঘা, আড়, আব, আন, ইতি, নি, কু, সু, পাতি, বি, হাসা, রাম, ভর, স, কদ, অনা, উন। আর বিদেশি উপসর্গগুলো হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে আরবি, ফার্সি এবং ইংরেজি। আমি আবার বলছি যে এখানে কোনো জড়তা থাকার কোনো উচিত নেই, অনেক উপসর্গ আছে, কিন্তু উপসর্গ 5টা নম্বরের জন্য এত উপসর্গ বা উপসর্গ এত শ্রেণী বা বিস্তারিত শ্রেণী বা লেখার তোমাদের কোনো সুযোগ নেই। কাজেই তুমি এই বিদেশি উপসর্গগুলো 3টা ভাগে ভাগ করে তোমরা লিখতে পারো। যেমন ফার্সি উপসর্গ বলি, ব, তোমাদের সুবিধার্থে আমি এভাবে উচ্চারণ করি, ব, বে, বদ, কর, দর, বর, নিম, ফি, কম। এভাবে বলে তোমাদের মুখস্থ হবে, ব, বে, বদ, কর, দর, বর, নিম, ফি, কম। আর আরবি উপসর্গের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বলবো এইভাবে যে আম, খাস, গর, ল, খয়ের বাজি। আম, খাস, গর, ল, খয়ের বাজি, এই 4 আরবি উপসর্গ। এবং ইংরেজি উপসর্গ আমরা বলেছি ফুল, হাফ, হেড, সাব। ফুল, হাফ, হেড, সাব। আসলে উপসর্গ যে কোনো সময়, আমরা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষার ক্ষেত্রে নয়, তোমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে যখন তোমরা চাকরির পরীক্ষা দিবে তখন কিন্তু এই উপসর্গ একটা দুটা থাকতে। কাজে উপসর্গগুলো তোমাদের উচিত মুখস্থ করে নাও। বিশেষ করে খাঁটি বাংলা উপসর্গ কয়টি এবং কি কি, সংস্কৃত উপসর্গ কয়টি এবং কি কি, ফার্সি এবং আরবি ইংরেজি উপসর্গগুলো সরাসরি ঠোঁটস্থ থাকলে তোমাদের উত্তর করার সুবিধা হবে। আমি পরের 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাই। উপসর্গ কাকে বলে, বাংলা ভাষার উপসর্গের প্রয়োজনীয়তা কি বা কাজটাই কি? আমরা যদি উপসর্গের কাজের দিকে তাকাই তো আমরা প্রথমেই বলবো যে উপসর্গের কাজটা হচ্ছে নতুন শব্দ তৈরি করা। উপসর্গের প্রথম কাজটা হচ্ছে নতুন শব্দ তৈরি করা। উপসর্গের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। আমরা জানি যে অনেক শব্দ গঠন, অনেক কৌশল আছে বাংলা ভাষায়। যেমন প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি, সমাসের মাধ্যমে শব্দ গঠন করতে পারি, সন্ধির মাধ্যমে শব্দ গঠন করতে পারি, দ্বিরুক্তির মাধ্যমে শব্দ গঠন করতে পারি। কিন্তু এই উপসর্গের মাধ্যমেও বাংলা ভাষার শব্দ গঠিত হয়ে থাকে। অর্থাৎ শব্দ গঠন করার ক্ষেত্রে উপসর্গ অন্যতম একটি শক্তিশালী মাধ্যম। কাজেই প্রথম কাজটা হচ্ছে উপসর্গের কাজটা নতুন নতুন শব্দ তৈরি করা, নতুন শব্দ তৈরি করা। আমি যদি দ্বিতীয় কথা বলি, উপসর্গে দ্বিতীয় কাজটা যেটা করে, উপসর্গ শব্দের অর্থের সম্প্রসারণ করে। অর্থাৎ উপসর্গ কোন শব্দের পূর্বে বসে ওই সংশ্লিষ্ট শব্দটার অর্থকে সম্প্রসারিত করতে, অর্থাৎ তার যে অর্থটাকে বিস্তৃতি করে দেয়, ব্যাপকতর অর্থে, ব্যাপকতম অর্থে বাড়িয়ে দেয়। কাজে উপসর্গের কাজ হচ্ছে বিস্তৃতি, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটানো। উপসর্গের অর্থে উপসর্গের আরেকটা কাজ হচ্ছে, উপসর্গের যে কাজটা করে সেটা শব্দের অর্থের সংকোচন ঘটায়। অর্থাৎ একটা শব্দের যে বিস্তারিত অর্থ ছিল, বিস্তৃত অর্থ ছিল, সে শব্দের অর্থটাকে সংকুচিত করে দেয়, সংকোচন করে দেয়, ছোট করে দেয়। এটা একটা উপসর্গের অন্যতম প্রধান কাজ। আর উপসর্গের যদি আমরা কাজের দিকে তাকাই, উপসর্গের প্রয়োজনীয়তা কি, কেন আমরা উপসর্গ পড়ব, তাহলে আমরা বলবো যে উপসর্গের ভাষায় এক ধরনের বৈচিত্র্য সাধন করে। উপসর্গ বৈচিত্র্য সাধন করে, বৈচিত্র্য আনয়ন করে, ভাষাকে শ্রুতি মধুর করে তোলে, সুন্দর করে তোলে, ভাষাকে শক্তিশালী করে তোলে। ভাষাকে শক্তিমত্তা প্রদর্শনের ক্ষেত্রে উপসর্গ একটা অন্যতম কৌশল বা মাধ্যম। আমরা যদি আবারও বলি যে উপসর্গ আর শব্দের অর্থের সংশ্লেষ সাধন করে, সংশ্লেষ করতে পারে।
আর উপসর্গের আরো কাজ আছে, যেমন উপসর্গে সম্পূর্ণভাবে একটা অর্থ থেকে আরেকটা অর্থের ভিন্ন একটি বিপরীত অর্থ প্রদান করতে পারি। কাজেই আমরা নানাবিধ কারণে উপসর্গের কাজ লক্ষ্য করে থাকি। আমরা আরেকটু পিছনের দিকে যাই তোমাদের স্বার্থে। উপসর্গ কি? আবার বলি যে উপসর্গ আসলে কোনো বর্ণ বা শব্দখণ্ড বা অব্যয়সূচক শব্দ, যেগুলো কোনো শব্দের পূর্বে বসে ওই শব্দের কোনো না কোনো পরিবর্তন বৈচিত্র্য সাধন করে। এবং এই বৈচিত্র্য আমি আগেই বলেছি, এই বৈচিত্র্য বিভিন্নমুখী বৈচিত্র্য হতে পারে। কখনো শব্দের অর্থের সংকোচন ঘটাতে পারে, কখনো কখনো শব্দের অর্থের প্রসারণ ঘটাতে পারে, কখনো কখনো শব্দের বিপরীত অর্থ দিতে পারে, কখনো নতুন নতুন শব্দের অর্থ দিতে পারে, কখনো কখনো শব্দের সংশ্লেষ ঘটাতে পারে। যদিও উপসর্গে নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু উপসর্গ অন্য কোনো শব্দের পূর্বে বসে শব্দটার নানাবিধ বৈচিত্র্য সাধন করে থাকি। আমরা উপসর্গ আমরা এ ধরনের একটা শব্দ পড়ে থাকি। আর একটা তোমাদের প্রশ্নের স্বার্থে আমি বলি, যদিও আমরা প্রশ্নটা এখানে দেইনি, প্রশ্নটা একটু আলোচনা করে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে উপসর্গ 3 নম্বর দেওয়া আছে, উপসর্গ কাকে বলে, বাংলা ভাষা উপসর্গের প্রয়োজনীয়তা বা কাজ কি আলোচনা করো। কিন্তু এরপরে যদি আমরা বলি 4 নম্বর প্রশ্ন, একটা প্রশ্ন আছে যে নিচের শব্দগুলোর অর্থ বাচকতা নির্দেশ করে বাক্যে প্রয়োগ দেখাও। কয়েকটা উপসর্গ দিয়ে দিবে, উপসর্গ দেওয়ার পরে বলবে যে নিচের উপসর্গগুলোর অর্থদ্যোতকতা সৃষ্টি করে বাক্যে প্রয়োগ দেখাও। তাহলে আমরা যদি এরকম কোনো অর্থ পাই, তাহলে আমরা এই ছকটার দিকে তাকালে আমরা এর উত্তর করতে পারবো। যেমন ধরি, যদি একটা বলে প্রো ও ফি, এই 3টে উপসর্গ দিয়ে যদি বলে যে নিচের উপসর্গগুলোর অর্থবাচকতা বা অর্থদ্যোতকতা তৈরি করে বাক্যে প্রয়োগ দেখাও, তাহলে আমরা একটা প্রো উপসর্গে এইভাবে ছকের মাধ্যমে করব পড়া। তারপর আমরা যে অর্থে ব্যবহার হবে পড়া, যেমন পড়া শব্দটা যখন আমরা জয় দিলাম তখন কিন্তু পরাজয় অর্থাৎ কোনো হীনমন্যতা অর্থে এই পরাজয় শব্দটা ব্যবহার হচ্ছে। আর বাক্যে যখন আমরা প্রয়োগ করব তখন আমরা প্রয়োগলাম এই পরাজয়ে ডরে না বীর, এভাবে আমরা বাক্যে প্রয়োগ করতে পারি। যেমন বলা, যে বলে অবলা, অর্থাৎ একটা উপসর্গ। এই উপসর্গটা পূর্ব অর্থ ছিল যে বলে, আর পূর্ব শব্দটা ছিল বলা, কিন্তু অবলা শব্দটা ব্যবহৃত হয়েছে নাবোধক অর্থে। এই নাবোধক অর্থে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হচ্ছে মুখ। আমরা যখন বাক্য প্রয়োগ দেখাবো এটার, তখন আমরা যদি বলি যে অবলাকে আর কিছু বলো না, এটার একটা বাক্য প্রয়োগ দেখানো হলো। এখানে আমরা এই শব্দটা এভাবে একটা ছকের মাধ্যমে আসতে পারি। তো মোটামুটি উপসর্গ এ আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল। আমরা এইদিকে প্রশ্নের দিকে যদি তোমরা এই অধ্যায় থেকে 2টা প্রশ্নের আমি গুরুত্ব বেশি দিতে বলবো। সেটা হচ্ছে, 1, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর হচ্ছে এই উপসর্গের অধ্যায় থেকে আরেকটা হচ্ছে উপসর্গের কাজ বা উপসর্গের বৈশিষ্ট্য বা উপসর্গের প্রয়োজনীয়তা। এই বিষয়টা, এই 2টা প্রশ্নের প্রতি তোমাদের খুবই গুরুত্ব দিতে হবে। তো উপসর্গের বিষয় নিয়ে আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।